রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে মেয়েও লাথি মারে। হাতি তো কাদায় পড়েছে। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। আজ সকাল থেকে টিভি বা সোশ্যাল মিডিয়া যাই আমরা দেখি না কেন, দেখতে পাচ্ছি বিজেপি দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদও বটে দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছেন যে হাতি কাদায় পড়েছে। তো হাতি কেন কাদায় পড়ল? সর্বভারতীয় স্তরে 240টি সিট পেয়েছে বিজেপি, অর্থাৎ তাকে তার জোট সঙ্গীর উপর নির্ভর করে সরকার গঠন করতে হবে। পাশাপাশি বঙ্গ বিজেপির এই বিপর্যয় কেন, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়, বঙ্গ বিজেপির বিপর্যয়। যখন কোনো নির্বাচন হয়, নির্বাচক মণ্ডলী অর্থাৎ সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, সেখান থেকে তারা মূলত ভোট দেয়, কাকে ভোট দেবে সিদ্ধান্তটা নেয় তারা। সেই দিক থেকে তাকিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, দেখুন একটা ভোটের অনেকগুলো পরিপ্রেক্ষিত থাকে, পার্সপেক্টিভ থাকে অনেকগুলো। প্রথম যদি আমরা আলোচনা করি একটি ভোটের, আপনি কাকে প্রার্থী করছেন এবং কোথা থেকে করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে বিজেপি কিন্তু এই ইস্যুতে পিছিয়ে পড়েছে। এবং আমরা যদি দেখি প্রচারের প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এবার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে অনেক দেরি করে, অনেক পরে, যেখানে তৃণমূল 10 তারিখ ব্রিগেডের মাঠে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলো, 15 দিন 20 দিন পর বিজেপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছে। অর্থাৎ এই 20 দিন তো তৃণমূল কাজে লাগিয়েছে, মানুষের কাছে পৌঁছেছে, তাদের বক্তব্য, তারা কি চাইছে সেটা মানুষের কাছে পেশ করে ফেলেছে অলরেডি। তারপরে বিজেপি খেলতে নামছে। এটা কিন্তু আমাদের চোখে একটা ধরা পড়েছে যে অগ্রিম প্রস্তুত, যুদ্ধের জন্য যে প্রস্তুত থাকতে হয় সেনাপতিকে এবং সৈন্যবাহিনীকে, সৈন্যদের, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি সময়টাতে ঠিক সময়ে প্রস্তুতি নিয়ে না থাকার ফলে কিন্তু তারা পিছিয়ে পড়েছিল। একদম প্রথম রাউন্ডে তৃণমূল কিন্তু 20 দিন এক্সট্রা প্রচার করতে পেরেছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম দিলীপ ঘোষ মেদিনীপুরের জেতা সিট, তাকে বর্ধমানে নিয়ে আসা হলো, সে হেরে গেল। রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে কলকাতা দক্ষিণে নিয়ে যাওয়া হলো, ওই পিচে সে হেরে গেল। অর্জুন সিং তৃণমূলে ছিল, 10 তারিখে তৃণমূলের যখন ডিক্লেয়ার হলো টিকিট পেল না, তারপরে সে বিজেপিতে জয়েন করে সে টিকিট পেয়ে গেল। এস আলুওয়ালিয়াকে আসানসোলে পাঠিয়ে দেওয়া হলো, একদম শেষ লগ্নে তাকে প্রার্থী করা হলো, সময়টা অনেক কম পেয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রথম রাউন্ডেই কিন্তু তৃণমূল এগিয়ে গিয়েছিল। প্রচারের পরিপ্রেক্ষিতটা বললাম। এইবার আসি ইস্যু, প্রচারের ইস্যু কী ছিল? তৃণমূল প্রচারে ইস্যু করেছিল যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প করেছি। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি প্রচুর প্রকল্প করেছে সাধারণ মানুষের স্বার্থে, এবং মানুষ সরাসরি বেনিফিটেড হচ্ছে সেখান থেকে। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কৃষক বন্ধু বলুন, লোকপ্রসার বলুন, এরকম বিভিন্ন প্রকল্প আছে যেগুলো থেকে মানুষ সরাসরি বেনিফিটেড হচ্ছে। এইখানে বিজেপির হাতে কোনো অস্ত্র ছিল না এই ইস্যুটাকে কমব্যাট করার মতো, এই ইস্যুটাকে কাউন্টার করার মতো বিজেপির হাতে কোনো অস্ত্র ছিল না। তৃণমূল আর একটা প্রচার করতে সক্ষম হয়েছিল এই ভোটে, যে যদি আপনারা তৃণমূলকে ভোট না দেন তাহলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ মানুষ প্রতি মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষ সেই রিস্কটা নিতে পারেনি
যে আমি বন্ধ হোক আমি ওখানে দেবো। মানুষ দেখছে না বাবা দরকার নেই, আমার তো বন্ধ হয়ে যেতে পারে, আমি তো এখান থেকে টাকাটা পাচ্ছি, তাহলে ভোটটা আমি তৃণমূলকেই দিই। এইটা বোঝাতে পেরেছে এবং মানুষের সমর্থন তারা কিন্তু ভোট বাক্স পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এখানকার রাজ্য বিজেপির নেতারা মিডিয়ার সামনে অনেকবার বলেছে আমরা ফোন করে দেবো 5 মিনিটের মধ্যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। অর্থাৎ মানুষ একদিকে তৃণমূল সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রয়েছে। দুর্নীতির দায়ে আটকে রেখেছে। স্থানীয় নেতারা বলছে কেন্দ্রীয় সরকার বারবার বিভিন্ন রকম এনকোয়ারি করেছে, কিন্তু সেটাকে ফয়সালা করে তাড়াতাড়ি যারা উপভোক্তা তাদের যদি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারত, তাহলে হয়তো এই ফলাফল নাও হতে পারত। এখানকার স্থানীয় বিজেপি নেতারা বলছেন যে 5 মিনিটের মধ্যে আমরা ফোন করবো, 5 মিনিটের মধ্যে টাকা ছেড়ে দেবে কেন্দ্রীয় সরকার। মানুষ কি বুঝতে পারলো? মানুষ বুঝতে পারলো আমাদের 100 দিনের কাজের টাকা আমরা পরিশ্রম করেছি, যারা অরিজিনালি পরিশ্রম করেছে তারা তো, এইটা প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, অত্যন্ত দরিদ্র মানুষ, তারা কিন্তু ভাবছে যে আমাদের পরিশ্রমের টাকা এরা আটকে রেখেছে। এইটা কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এরপর আরেকটা ইস্যু আমরা চোখে পড়েছিল, আরেকটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ভোটে, এনআরসি সিএএ ঠিক ভোটের আগে লাগু হয়ে গেল। তৃণমূল সারা রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু মানুষের কাছে বোঝাতে সক্ষম হয়েছে যে সিএএ লাগু হয়েছে, এরপর এনআরসি হবে। অর্থাৎ আপনাদের উপরে এই বিভিন্ন রকম সমস্যা হবে, আপনাদেরকে হয়তো দেশে থাকতে দেবে না, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু সংখ্যালঘুদের কনভিন্স করে ফেলতে পারলো। যার জন্য আপনারা দেখবেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একচেটিয়া ভোট পেয়েছে তৃণমূল। মমতা ব্যানার্জির দল তৃণমূল কিন্তু এইখানেও এগিয়ে গেল, বোঝাতে সক্ষম হলো যে এই সিএএ কেন্দ্রীয় সরকার চালু করেছে, মোদি চালু করেছে, আপনাদের ভালো হবে না এতে। ওইখানেও মানুষ বুঝে গেল যে এটা আমাদের জন্য খারাপ, অর্থাৎ ভোট দাও তৃণমূলকে। সংখ্যালঘুরা লাইন দিয়ে তৃণমূলকে 2 হাত ভরে ভোট দিল। এখানেও বিজেপি পিছিয়ে পড়ল। অন্যদিকে বিজেপি এবার যে ইস্যুতে ভোট করতে চেয়েছিল, দুর্নীতির ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বিজেপির কাছে। দুর্নীতির ইস্যুতে সবথেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেটা পরিষ্কার নয় যে আদৌ কি করতে চাইছে বিজেপি, কি সত্যিকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে? এটা একটা পশ্চিমবঙ্গ মানুষের মনের ভেতরের প্রশ্ন। যদি সত্যিকারেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তাহলে তার শেষ কবে হবে, শেষ কোথায়? এটা অনেকটা সেই হচ্ছে হবে চলছে অনেকদিন ধরে। ফলে মানুষ এই ইস্যুটার প্রতি আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে দীর্ঘদিনের ফলে। যদি ইস্যুটা কিছুদিনের মধ্যে ফয়সালা হয়ে যেত তাহলে মানুষ একরকমভাবে চিন্তা করত, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি আন্তরিক কিনা লড়াইয়ের। মুখে তো বলছে, কার্যক্ষেত্রে কতটা আন্তরিকভাবে তারা লড়াই করছে এটা মানুষের কাছে, মানুষ এই ইস্যুতেও বিজেপির এই ইস্যুটাকে শুনেছে, বুঝেছে, কিন্তু শেষে গিয়ে ভেবেছে যে ফল কোথায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সমস্যার সমাধানটা কোথায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শেষটা কোথায়, শেষ দেখতে পায়নি। বিজেপির কাছে পরিষ্কার করতে হবে ইডি সিবিআই যে তদন্তগুলো করছে সেইগুলো শেষ কবে হবে, এটা ভীষণ প্রয়োজন। না হলে মানুষের কাছে বিশ্বাস তৈরি হচ্ছে না যে আদৌ এইটা সত্যিকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, নাকি পশ্চিমবঙ্গের মানুষের সামনে একটা শো চলছে। আরেকটি ইস্যু ভীষণ প্রয়োজন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই, তাদের কর্মীদের সুরক্ষা। একটা ভোট করাতে গেলে যে পরিমাণ কর্মীরা কাজ করে ভোটের, ধরুন পোলিং এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট, বিভিন্ন ইস্যুতে, সেইখানে তাদের যে কনফিডেন্স বিল্ড আপ হয়, সুরক্ষা ঠিক থাকবে, তারা অনেক নিশ্চিন্তে কাজ করবে। এখানে কিন্তু বিজেপির কর্মীরা অনেক জায়গায়, বিজেপির বুথে যে পোলিং এজেন্ট বসে সব জায়গায় দিতে সক্ষম হয়নি, কারণ স্থানীয় স্তরে হয়তো সে বিজেপিটা করে কিন্তু এজেন্ট হতে সে রাজি নয়, কে জানে বাবা কি হবে। ফলে এই জায়গাটাও বিজেপিকে ভাবতে হবে। আমরা যখন বামফ্রন্টের আমলে দেখেছি যে ট্রেনে বাসে যেখানেই যেতাম আমরা,
দেখতাম বামফ্রন্টের বিরুদ্ধেই মানুষ সমালোচনা করছে, কিন্তু যখন নির্বাচন হতো তখন আমরা দেখতাম বামফ্রন্ট প্রচুর সিট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। অর্থাৎ ভোট মেশিনারিটা তখন কিন্তু বামফ্রন্টের হাতে ছিল, সিপিএমের হাতে ছিল। ওরা ভোটটাকে সুন্দর করে করতে পারত। ঠিক একইভাবে কিন্তু আজকের দিনে তৃণমূলের হাতে কিন্তু ভোট মেশিনারিটা আছে, যেটা কিন্তু বিজেপির হাতে নেই। বিজেপিকে এটাও ভাবতে হবে যে ভোট মেশিনারিটা তৃণমূলের হাতে থাকার ফলে অনেক স্মুথলি ওরা কিন্তু ভোটটা করে ভোট বাক্স পর্যন্ত ভোটটাকে ট্রান্সফার করাতে পারে। আরেকটি আমরা দেখতে পাই বিজেপির বিপর্যয়ের কারণ অতিরিক্ত শুভেন্দু অধিকারী নির্ভরতা। বিজেপি একটি সাংগঠনিক দল, তাদের কিছু নিয়ম শৃঙ্খলা সিস্টেম রয়েছে। দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে এই বিজেপি দলটি গঠিত হয়েছে এবং এর একটা ইতিহাস আছে। সেখানে রাজ্য বিজেপির ক্ষেত্রে শুভেন্দু নির্ভরতা এত বেশি, মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি শুভেন্দু অধিকারীর কোনো ভুল হয়ে যায় কখনো, তাহলে কিন্তু টোটাল বিজেপিকে সাফার করতে হবে। আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, শুভেন্দু অধিকারীকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে অনেক পার্সোনাল অ্যাটাক করে ফেলেন। বঙ্গের মানুষ হয়তো এই বিষয়টাকেও ভালোভাবে নেয় না। মানুষ অনেক সময় আলোচনা করে যে শুভেন্দু অধিকারী মূলত তৃণমূলের মানুষ ছিল 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ব্যক্তিগত বনিবনা হয়নি, সমস্যা ছিল। সেখানে শুভেন্দু অধিকারী মনে করেছিলেন যে তৃণমূলে হয়তো তার ঠিকঠাক মূল্যায়ন হচ্ছে না, তাকে হয়তো অপমান করা হচ্ছে। সে কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে। অর্থাৎ এরকম নয় যে বিজেপির আইডিওলজি দেশ গঠনের কিছু চিন্তা, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো সংগ্রাম করব বলে বেরিয়ে এসেছে। ওনার ওখানে ব্যক্তিগতভাবে সমস্যা হচ্ছিল, উনি চলে এসেছেন। এখানেও কিন্তু এই বিশ্বাসটা যে মানুষের জন্য শুভেন্দু অধিকারী কাজ করছে, মানুষের জন্যই উনি ডেডিকেটেড, এই মমতা ব্যানার্জিকে কাউন্টার করার মতো বিশ্বাসযোগ্যতা এখনও শুভেন্দু অধিকারী হয়ে ওঠেনি। স্পেশালি মুকুল রায় চলে যাওয়ার পর, মুকুল রায় বিজেপিতে দীর্ঘদিন থেকে বিজেপি করার পরেও যখন 21 সালে নির্বাচনের পর যখন মুকুল রায় তৃণমূলে চলে গেল, ফলে পশ্চিমবঙ্গের মানুষ এই রকম জায়গা থেকে মমতা ব্যানার্জির অল্টারনেট হিসেবে শুভেন্দু, সেই বিশ্বাসটা কোথাও একটা করে উঠতে পারছে না। ভাবছে কে জানে বাবা, এও আবার চলে যাবে না তো, এখনও সময় লাগবে শুভেন্দুবাবুর এই মমতা ব্যানার্জির এগেনস্টে মুখ হয়ে প্রতিষ্ঠা পেতে। এখন অনেক সংগ্রাম করতে হবে, তারপরে হয়তো বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করবে পুরোপুরিভাবে যে না, মমতা ব্যানার্জির অল্টারনেট শুভেন্দুবাবু। এই 2024 লোকসভা ইলেকশন বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপির এখনও অনেক আন্দোলন সংগ্রাম করতে বাকি আছে, পশ্চিমবঙ্গে মানুষের মন জয় করতে, পশ্চিমবঙ্গে নিজেদের স্থান শক্তপোক্ত করতে। নমস্কার।